হ্যালো অডিয়েন্স। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে মুক্তি পাওয়া সিনেমা টাইগার নাগেশ্বর রাও, যার মেইন রোলে আছেন রবি তেজা। যখন ভিডিওটা করছি তখন তার আইএমডিবি রেট 6.2। সবাই এই মুভিটি লাইক করেছে কারণ এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সিনেমা শুরুতে আমরা দেখতে পাই যে আইবি অফিসার রাঘবেন্দ্র রাজপুত স্যার ভারতের কিছু বড় বড় অফিসারকে ফোন করে ইমার্জেন্সি মিটিংয়ের জন্য, এবং এই মিটিং টাইগার নাগেশ্বর রাও সম্পর্কে। সেখানে ছিলেন ডিএসপি বিশ্বনাথ শাস্ত্রী। একবার টাইগার নাগেশ্বর রাওয়ের এলাকায় পোস্টিং হয়েছিল। ডিএসপি বিশ্বনাথ শাস্ত্রী রাজপুত স্যারকে বলেন যে নাগেশ্বর রাওয়ের চেয়ে বড় চোর আর কেউ ছিল না। ডাকার সুবিধার্থে নাগেশ্বর রাওকে আমি নাগি বলে উল্লেখ করব। সে পুলিশকে চ্যালেঞ্জ করে চুরি করে, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। এমনকি আজ পর্যন্ত নাগেশ্বর রাওয়ের মুখ অনেকে দেখেনি, অল্প কিছু লোক শুধু তাকে দেখেছে। এরপরে গল্প ফ্ল্যাশব্যাকে যায়। ইন্সপেক্টর শাস্ত্রীর ফোন আসে, যা করেছিল নাগি। সে শাস্ত্রীকে বলে, আজ আমরা একটি মাল ভর্তি ট্রেন লুটতে যাচ্ছি, যা মাদ্রাজ যাবে। ট্রেনের নাম সরকার এক্সপ্রেস। শাস্ত্রী কন্ট্রোল রুমকে তা জানায় এবং সমস্ত পুলিশ সদস্যের সবাইকে সতর্ক করে, এবং নাগিকে ধরার জন্য পুলিশের সমস্ত স্টেশনে প্রস্তুত ছিল। ট্রেনের ভিতরেও নানা রকমের পদক্ষেপ নিয়েছিল। সকলে ভেবেছিল এখন নাগির পক্ষে চুরি করা সম্পূর্ণ অসম্ভব, কিন্তু নাগি ছিল স্টেশন থেকে অনেক দূরে একটি ব্রিজের নিচে সঙ্গীদের নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ট্রেন আসার সাথে সাথে ট্রেনের থেকে মাল লুট করা শুরু করে দেয়। তারপর সব মাল নৌকার সাথে লাগানো দড়ি দিয়ে ফেলে দেয়, আর মালামাল সহজেই নৌকায় চলে যায়। চুরি করার পর যখন লাফ দিবে তখন দুই পুলিশ নাগির পায়ে ধরে ফেলে, যে কারণে সে নৌকায় ঝাঁপ দিতে পারেনি। তখন পুলিশ ফাঁড়িতে এমন তথ্য পাওয়া যায় যে নাগি ধরা পড়ে গেছে। পরবর্তী স্টেশনে তাকে নিয়ে আসা হচ্ছে। ট্রেন যখন স্টেশনে পৌঁছায়, পুলিশ সদস্যরা সেখানে দুই পুলিশ সদস্যকে অজ্ঞান অবস্থায় পায়, এবং এখানে নাগি একজন কুলির মতো সেজে সেখান থেকে চলে যায়। এরপরে গল্পটি বর্তমানে ব্যাক করে। একজন লোক এসে বলে, স্যার, আমরা রেডি করেছি নাগির সমস্ত অপরাধমূলক রেকর্ডের ফাইল। এবং যখন তিনি গিয়ে দেখলেন সেখানে অনেক ফাইল ছিল। এটা দেখে রাজপুত স্যার বলেন, এত ফাইল কবে থেকে সে চুরি করে? তারপর শাস্ত্রী এটাই বলেন, তিনি 8 বছর বয়সে অপরাধ শুরু করেন। তার প্রথম অপরাধ ছিল হত্যা। তারপর গল্প অতীতে ফ্ল্যাশব্যাক করে আমরা দেখি নাগির বাবা গ্রামের জমিদার ইলামান্দার কাছে সহকর্মীর কঠোর পরিশ্রমের টাকা দাবি করে, কিন্তু ইয়ালামান্দার টাকা দিতে অস্বীকার করে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং পরে নাগির বাবা বলে, আমাদের গ্রামের মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, তাই আমাদের কিছু একটা করতে হবে। এরপর রাতে নাগির বাবা ও তার দুই ছেলেকে নিয়ে প্রাচীর ভেঙে চুরি করে যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা বেরিয়ে আসে, কিন্তু ইয়ালামান্দারের লোকজন পিছন থেকে নাগির বাবার পা ধরে ফেলে। তার মুখ দেখার পর ইয়ালামান্দার তার গ্রামবাসীর উপর নির্যাতন করবে, তাই নাগি তার বাবাকে বলে, যদি তোমার মুখ না দেখে তাহলে তো আর চিনতে পারবে না। তারপর সে তার বাবার গলায় কেটে দেয়। এই স্টোরি আবার প্রেজেন্টে চলে আসে। এইসব শুনে রাজপুত স্যারের অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি বলেন, এ কেমন ধরনের মানুষ? তখন শাস্ত্রী বলে, নাগি সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে স্টুয়ার্টপুরম সম্পর্কে। তারপর আমরা কিছু মানুষকে দেখতে পাই যারা জঙ্গলে বসবাস করে। তারা যে বনে বসবাস করে সেই বনেই শিকার করে। সেখানে বাইরের মানুষ কেউ ঢুকতে দেয় না, যে ঢুকে তাকে হত্যা করে। একদিন এখানে একজন ব্রিটিশ জেনারেল আসেন যার নাম স্টুয়ার্ট। তিনি সাধারণ মানুষের মধ্যে একীভূত করতে স্টুয়ার্টপুরম মেড করেছিল, যেখানে এই মানুষগুলো বন থেকে বেরিয়ে এসেছে, সেখানে বসবাস করতেছিল। তাদের সমাজ এক নেতার আদেশ অনুযায়ী বসবাস করত, যার নাম ছিল গাজ্জেলা প্রসাদ। সে সেখানে সমস্ত গুন্ডাদের প্রশিক্ষণ দিত। এই মানুষগুলো চুরি থেকে চোরাচালান সবই করত। এখন একদিন গাজ্জেলা প্রসাদ তার শিষ্যদের একটি চ্যালেঞ্জ দেয় এবং নাগি সেখানে এসে সেই চ্যালেঞ্জ সমাধান করে। এরপরে 14 বছর বয়সে নাগেশ্বর রাও গাজ্জেলা প্রসাদের বাহিনীতে যোগ দেয় এবং তার প্রশিক্ষণও শুরু হয়। এমনকি প্রশিক্ষণ শুরুর আগে সবাইকে গাধার রক্ত খাওয়ানো হয়। এরপরে সবাইকে অনেক কষ্ট করানো হয়, অন্যথা তারা যদি কষ্ট না করে শিখে তারা অল্পতেই হাল ছেড়ে দেবে। যদি তারা ধরা পড়ে তাহলে তাদের জীবনও হারাতে পারে। তারপর দৃশ্যপট বদলে যায়। আমরা স্টুয়ার্টপুরমের একটি গ্যাংয়ের মেলা দেখতে পাই, যেখানে প্রত্যেক ব্যক্তি তার এলাকার জন্য বিট করছে, কারণ এক বছর কে কোথায় চুরি করবে এবং বিট জেতার পরে অন্য কেউ এলাকায় চুরি করতে না পারে সেটাই নির্ধারণ হবে। এই পুরো মেলা এক নেতার দ্বারা পরিচালিত হয়, যা চালায় এখানকার এমএলএ ইয়ালামান্ডা। ইয়ালামান্ডাকে সেখানে সবাই অনেক ভয় পায়। এ সময় 3 নেতাও উপস্থিত ছিলেন, যারা বিভিন্ন স্থান পরিচালনা করে, এবং তাদের সেখানে প্রতিটি জায়গার জন্য বিটিং শুরু হয়। সেখানে আমরা নাগিকেও দেখতে পাই, যে এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে এখনো সেই নেতার অধীনে কাজ করে। তার স্বপ্ন একদিন সে চতুর্থ নেতা হিসাবে 3 নেতার পাশে বসবে। নাগি ও তার বন্ধুরা কথা বলছিল, তখন একজন শেঠ আসে এবং ইয়ালামান্দাকে বলে, আপনি আমার মাল যাওয়া বেহক নিয়ে আসেন। এই পোর্ট আপনার। আপনি যদি মাল দিতে পারেন তাহলে আমি আপনার
20% ভাগ দেবো। তখন ইয়ালামান্দারের ভাই বলে, যদি তুমি 40% দাও তাহলেও আমরা পারবো না, কেননা এই মাল আমি কেন, কেউ বের করতে পারবে না। তখন নাগি বলে 50% দিলে এই মাল আমি বের করে এনে দেবো। আর সেই ইয়ালামান্দারের ভাইকে চ্যালেঞ্জ করে। ইয়ালামান্দারের ভাই বলে, যদি এনে নিতে না পারিস তাহলে তোকে আমার প্রস্রাব পান করতে হবে। এই কথা শুনে নাগি বলে, যদি আমি পারি তাহলে আমার জন্য চতুর্থ চেয়ার চাই, যাতে আমি নেতা হতে পারি। ইয়ালামান্ডা রাজি হয়ে যায়। পরের দিন সবাই বসেছিল ও পরদিন সবাই নাগির জন্য অপেক্ষা করছিল। সময়ের সাথে সাথে অবস্থা খারাপ হতে চলছে, আর নাগি প্রস্রাব পান করা দেখতে সবাই এখানে আসে। নাগি সকল মালামাল নিয়ে আসে, এটা দেখে সবাই উত্তেজিত হয়ে যায়। এবং তারপর আমরা দেখি নাগি ও তার বন্ধুরা পোর্টে প্রথমে আগুন ধরিয়ে দেয়, এরপর নিজেই ফায়ার ব্রিগেড সেজে এসেছে এবং আগুন নেভাতে আসে। তারপর সময় বুঝে সেট এর মাল নিয়ে চলে আসে, যা দেখে কথা মতো ইয়ালামান্দার তাকে একটি চেয়ার দেয়। এখন সেই সেটও চলে যায়, শর্ত অনুযায়ী তাকে অর্ধেক ভাগ দিয়ে দেয়। এখান থেকেই নাগি ক্ষমতায় আসতে শুরু করে। তারপরে এখন নাগি এরকম অনেক বেআইনি কাজ করে থাকে, সে ব্যবসা করতে থাকে এবং কয়েকদিন কেটে যায়। একদিন নাগি আদালতে যায়, কারণ তার বড় ভাই আজ জামিন পেতে যাচ্ছিল। তখন সে সেখানে একটি পতিতাকে দেখতে পায়, তার সাথে কথা বলে। সে তার উপর নিজেকে জোর করতে শুরু করে। তখন পতিতা রাজি না হয় নাগি খুব খারাপভাবে মারধর করে। তারপর এখানে একটি জালিম পুলিশ অফিসার আসে, যে অনেক মানুষকে জেলেই হত্যা করেছে। পতিতার এই অবস্থা দেখে নাগিকে মারধর শুরু করে দেয় এবং সেখানে দুইজনের মধ্যে তুমুল লড়াই চলে। এতে নাগি ক্রুদ্ধ হয়ে তখন পুলিশ সদস্যের এক চোখে খারাপভাবে আঘাত করে। তখন তার বন্ধুরা সেখানে আসে এবং নাগিকে তাদের সাথে নিয়ে যায়। তারপর সন্ধ্যা হলে সবাই একসঙ্গে রাতের খাবার খাওয়ার সময় নাগি বলে যে, আমি ছোট ছোট চুরিতে এখন বিরক্ত। আমরা যদি এমন কোনো চুরি করতে পারি যাতে বারবার টাকার জন্য কাঁদতে না হয় তাহলে বেস্ট হতো। এই কথা শুনে তার ভাই তাকে বলে, সে যখন জেলে ছিল তখন শুনেছে খুব শীঘ্র এখানে 300 কেজি স্বর্ণ আসতে চলেছে, যা তাদের জীবন বদলে দিতে পারে। তারপর সবাই প্রথমে গিয়ে বন্দুকের ব্যবস্থা করে, কারণ তারা জানতো যে এই মানুষগুলো খুবই বিপজ্জনক। এবং যখন নাগি বন্দুক নিয়েছিল তখন সারা নামে একটি মেয়ের সাথে ধাক্কা দেয় এবং নাগি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, কিন্তু সারা তাকে চান্স না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন পরের দিন নাগি কলেজের ছাত্রদের সাথে দেখা করতে চায় এবং তাদের সাথে তাবাকো ফ্যাক্টরি নিয়ে কথা বলে। ফ্যাক্টরির ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এবং সেই কলেজে সারাকেও দেখতে পাই। তখন আমরা জানতে পারি সারার বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু নাগেশ্বর রাও গিয়ে তার যৌতুকের টাকা চুরি করে নেয়। এ কারণে ছেলেটির মা বাবা বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। সারা আবার কলেজে যেতে শুরু করে। তখন নাগির বন্ধু তাকে বলে, ভাই সত্যি বলিস না, অন্যথায় সে তোর সাথে কথাই বলবে না। কিন্তু নাগি সারাকে গিয়ে টাকা দেয় আর বলে তার বাবাকে দিয়ে দিতে, এবং সত্যও বলে। এটা জেনে সারা তাকে চর মারে। তারপর নাগি বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই টাকা নয়, তা জেনে তুমি আমার সাথে এটা করেছো। তারপর সারা সেখানে নীরবে চলে যায়, কিন্তু আমরা বুঝতে পারি প্রেমের স্ফুলিঙ্গ ইতিমধ্যে শুরু হয়েছে। আরেকদিন ইয়েলা মন্দিরের ভাই কাশি সারার বাবার কাছে আসে, তার কাছে দাঁড়া কর দেওয়ার টাকা চাইছে। সারার বাবা বলে শীঘ্রই তাদের দ্বার ফেরত দেবে, কিন্তু সেখানে কাশি সারার সঙ্গে নিয়ে যেতে চায় আর বলে, তোমার টাকা যতদিন থাকবে তোমার মেয়েও ততদিন আমার কাছে থাকবে। এই সময়ে নাগি সেখানে আসে, সরাসরি কাশির বুকে বন্দুক তাক করে। আর এটা দেখে কাশির সঙ্গী নিঃশব্দে সেখান থেকে চলে যায় আর বলে যে, আমরা নাগিকে পরে দেখে নেব। তারপর নাগি এখানে ঘোষণা করেছে, এখন থেকে সোয়াটপুরমের সব কর আমার কাছে জমা দিতে হবে। এবং নাগি সাহস করে দেখে সারাও তার প্রেমে পড়ে যায়। তারপর নাগি ও তার গ্যাং মেম্বাররা 300 কেজি স্বর্ণ চুরি করতে ওই এলাকা থেকে একজনকে অপহরণ করে এবং তাকে নির্যাতন করে। তাকে বলে স্বর্ণ সম্পর্কে পুরো সত্যি প্রকাশ করতে। কখন কোথায় আসবে তা জানার পর তারা সবাই কিভাবে স্বর্ণ চুরি করবে তার পরিকল্পনা শুরু করে। কিন্তু সেখানে সারা আসে আর তাকে বলে তার বাবা তার বিয়ে ঠিক করেছে, তাও আবার 2 দিন পর। আর সে বলে আজ যে আমরা পরশু বিয়ে করব, কিন্তু আগে স্বর্ণ চুরি করতে যেতে হবে। তাই সে সারাকে বলে, পরশু আমি স্টেশনে সরাসরি তোমার সাথে দেখা করব এবং আমরা সেখানে বিয়ে করব। সারা তখন বলে, তুমি আমার জন্য একদিন অপেক্ষা করতে পারবে না? তখন নাগি সারাকে না করে বলে, আজ রাতে আমাকে যেতে হবে। এবং সে সেখান থেকে সারাকে পাঠিয়ে দেয়। রাতে পোর্টে যায় যেখানে মালামাল রাখা ছিল, এবং তারপর তার মস্তিষ্ক ব্যবহার করে সে বক্স পরিবর্তন করে তার সাথে করে নিয়ে আসে। স্বর্ণের বক্স তাদের মালিকের কাছে পৌঁছে যায়। সে দেখতে পায় সেই বক্সে শুধুমাত্র মাছ আছে এবং স্বর্ণ সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে। নাগি ও তার সহযোগীরা এখান থেকে রওনা হয়। সে জানতে পারে দুই সঙ্গে ধরা পড়ে গেছে, কিন্তু না চাওয়া সত্ত্বেও নাগিকে সেই সমস্ত লোকের সাথে মারামারি শুরু করতে হয়। তারা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু তারা নাগির সামনে দাঁড়াতেই পারেনি। পরে তার 2 বোন সঙ্গীকে বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। এখন আমরা দেখতে পারি সারা তার লাগেজ গুছিয়ে স্টেশনে পৌঁছে গিয়েছে। যখন নাগি স্বর্ণ নিয়ে যাচ্ছিল তখন দেখতে পাই পুলিশ পথ অবরোধ করে আছে। দেখে নাগি বুঝে যায় তারা নাগিকেই খুঁজতেছিল। নাগি তার সঙ্গীকে বলে, তুমি অন্য পথ দিয়ে চলে যাও আর স্বর্ণ লুকিয়ে রাখো। আমি তোমাকে যেখানে বলেছিলাম আমি এখন স্টেশনে যাচ্ছি। তারপর সে পুলিশ এরিয়া স্টেশনে পৌঁছায়
আর তখন পর্যন্ত সারা সেখানেই বসেছিল। তখন তারা দুজন সেখান থেকে ট্রেনে উঠতেই যাবে, তখন তারা দেখতে পায় যে ট্রেনে সেই পাগল পুলিশ সিআই মৌলি, যার চোখ অন্ধ হয়ে গেছে। সেখানে মৌলি স্বর্ণ চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে। তারপর সব পুলিশ মিলে নাগেশ্বর রাওকে ধরে ফেলে। তারপর সারা বলে, আমি তোমাকে বলেছিলাম একদিন থাকতে, তুমি থাকতে পারোনি, তোমার কাছে আমার চেয়ে স্বর্ণ বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিল। এই বলে ট্রেনের সামনে পড়ে আত্মহত্যা করে। দৃশ্যটি বর্তমানে চলে আসে। শাস্ত্রী জানায়, পুলিশ সদস্যদের এত অত্যাচারের পরেও সে স্বর্ণ কোথায় লুকিয়ে রেখেছিল তা সম্পর্কে কিছুই বলেনি। নীরবে মার খেতে থাকে এবং এই ঘটনাটি মাদ্রাজের, তাই তাকে তামিলনাড়ু পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সে সেখানে 14 বছরের জন্য জেলও হয়েছিল। তখন এক পুলিশ অফিসার বলে, তাহলে কেস সলভ, তাহলে আমাদের সাথে মিটিং করার কারণ কি? আর তখন অফিসার শাস্ত্রী বলে, স্টুয়ার্টপুরমের নাগেশ্বর রাওয়ের কাহিনী এখানেই শেষ, কিন্তু এখন থেকে শুরু হয়ে যায় টাইগার নাগেশ্বর রাওয়ের কাহিনী। তখন অফিসার শাস্ত্রী আবার বলে, একদিন নাগি এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কারাগার থেকে পালিয়ে যায় এবং তখন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 300 পুলিশ সদস্য থাকা সত্ত্বেও কিভাবে জেল থেকে পালিয়ে গেল, তাও আবার কারাগারের সর্বোচ্চ দেয়াল ডিঙ্গিয়ে পালিয়েছে। এই কথা শুনে রাজপুত স্যার সম্পূর্ণ হতবাক আর বলে, সে তো সবকিছু করতে পারে। আর সে ডিএসপি শাস্ত্রীকে বলে, সম্প্রতি পিএম ভবনে একটি চিঠি পাঠিয়েছে আর এই জায়গায় সে চুরি করবে বলে চ্যালেঞ্জ দিয়েছে। আমরা তার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি, আমরা তাকে কোনো অবস্থাতেই সফল হতে দেব না। এরপর তারা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে যায়, যেখানে নিরাপত্তা আরও কঠোর করে। এখন পরের দিন সবকিছু ঠিকঠাক চলছে আর রাজপুত স্যার মনে করেন নাগেশ্বর রাও আর চুরি করতে আসতে পারেনি। এরপর প্রধানমন্ত্রী তার সফরে রওনা দেয় আর রাজপুত স্যার বলেন, আমরা এখানে জিতেছি। ঠিক তখনই একজন ওয়েটার আসে যে চা নিয়ে যাচ্ছিল। এটা দেখে রাজপুত স্যার জিজ্ঞাসা করে, এটা কার জন্য? তখন সে বলে, পিএম ম্যাডামের জন্য। তা শোনার সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন পিএম ম্যাডাম সেখানে বই পড়ছেন। তিনি অবিলম্বে ফোন করে প্রধানমন্ত্রী গাড়ি দাঁড় করায়। তারপর সে গিয়ে চেক করে গাড়িতে শুধু পিএম ম্যাডাম আছেন। আর আমরা সেখানে দেখতে পাই নাগি ছিল পিএম ম্যাডামের রুমে। সে পিএম ম্যাডাম সেজেছিল, অর্থাৎ সে সহজেই তাদের ফাঁকি দিয়ে চলে গেছে। অফিসে এসে রাজপুত স্যার বলেন, আমাদের একজন অবশ্যই তার সাথে মিলে আছে, অন্যথায় এখানে আসার কোনো চান্সই নেই। সব সন্দেহ ডিএসপি শাস্ত্রীর উপর পড়ে, কারণ তার সাথে যে অফিসার এসেছিল তা ছিল নিখোঁজ। এবং সেই কথা শুনে শাস্ত্রী বলে, আমার সাথে কোনো অফিসারই আসেনি, যে আমার সাথে ছিল সে আমাকে বলছিল যে আপনার কনস্টেবল। তারপর আমরা দেখতে পাই নাগি নিজে দিল্লি পুলিশের পরিচয় দিয়ে শাস্ত্রীর সাথে দেখা করেছিল এবং তারপর নিজে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছেছিল শাস্ত্রীর মাধ্যমে। তারপর এখন প্রধানমন্ত্রী ম্যাডাম সবাইকে অপমান করছেন। একটি চোর আমাদের নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকে পড়লো, এমন অবস্থায় সে সবকিছু করতে পারতো। সেই চাইলে রিজার্ভ ব্যাংকও চুরি করতে পারত, কিন্তু তিনি কেন শুধু আমার অফিসে আসলো, এটা খুঁজে বের করো। তারপর বললেন তার কাছে একটি চিঠিও রেখে গেছেন, যাতে লেখা ছিল, আমি আপনার কাছ থেকে একটি ছোট জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি এবং আমার নাম টাইগার নাগেশ্বর রাও। অবশেষে টাইগার নাগেশ্বর রাওকে খুঁজে বের করার মিশন শুরু হয়। সেখানে পুলিশের একটি এসআই মৌলি সাধারণ মানুষকে নাগি সম্পর্কে জিজ্ঞাসা করছে। এর কারণে সে একটি শিশুকেও গুলি করে। তখন এসআই মৌলির চোখ পড়ে এক বৃদ্ধের উপর এবং আমরা দেখতে পাই তিনি রাজপুত স্যার। সত্য জানতে নিজে ছদ্মবেশ ধরে এসেছেন। এরপর সরাসরি দেখা করেন তাদের নেতা গজ্জালা প্রসাদের সঙ্গে। ও স্যারকে ক্ষুধার্ত ভেবে তাকে খাওয়ায়। তারপর রাজপুত স্যার কথা বলার সময় তাকে জিজ্ঞাসা করে, পুলিশ কর্মী টাইগার নাগিকে কেন খুঁজে, সে কি কোনো মনস্টার? তারপর গজ্জালা প্রসাদ তাদের সত্য বলেন। গল্প ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তাদের নেওয়া হয়েছিল বন থেকে একটি বেরিয়ে স্টুয়ার্টপুরম বসতি স্থাপন করান, কিন্তু তাদের খাওয়ার জন্য কিছুই ছিল না, এমনকি জমি যেখানে বসবাস করে সেটা উর্বর ছিল না। তাই যখন তারা বনে ফিরে যেতে শুরু করলো, সরকার তাদের যেতে দেয়নি। তারা চুরি করে জীবিকা নির্বাহন শুরু করে দেয়। এরপরে আমরা আরো দেখতে পাই এখন পুলিশের সদস্যরাও সমস্ত চুরির জন্য স্টুয়ার্টপুরম লোকদের দায়ী করা শুরু করে। আসলে এই পুলিশ সদস্যরা পরিকল্পনা ছিল, কারণ বাইরে থেকে গ্যাংরা চুরি করে এবং তাদের অর্ধেক রুপি পুলিশকে দিত। পুলিশ সদস্যরা 50 থেকে 60 রুপি দিয়ে স্টুয়ার্টপুরমের জনগণকে মিথ্যা বলে অভিযোগের ফাঁদে ফেলত। আর তখন একটি ছেলে 60 রুপি লুবে জেলে যেতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু সে জেলে যাওয়ার পর একজন বড় পুলিশ অফিসার আসে, চুরির অভিযোগে তাকে মারধর করে। পরে পুলিশ তাকে গ্রামে নিয়ে আসে। তারা চলে গেলে নাগেশ্বর রাও সেখানে আসে। তখন শিশুর মা তাকে বলে, এই ছেলেটি পড়াশোনা করতে জেলে গিয়েছিল, কারণ সে ভেবেছিল যে সে জেলেই পড়াশোনা করতে পারবে, কিন্তু সেই লোকেরা তার সাথে কি করেছে দেখো। সেখানে নাগেশ্বর রাও এক পুলিশকে হত্যা করার ঘোষণা দেয় আর বলে, আজ থেকে কেউ টাকা লোভে মিথ্যা মামলায় জেলে যাবে না। তারপর নাগেশ্বর রাও সকল বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, যেখানে শিক্ষক বলেন, আমরা এখানে পড়াশোনা করাতে পারবো না, কারণ তারা সবাই চোর। তারপর নাগেশ্বর রাও ইমোশনালি ব্যাখ্যা করে এবং শিক্ষক বলে, আগামীকাল থেকে
পড়াশোনা করতে আসবে এবং নাগি সেই সমস্ত বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করে। এখন ধীরে ধীরে সময় পাস করে এবং সেই সব শিশু শিক্ষিত হয়ে বড় হয়। কিন্তু একদিন নাগি জানতে পারে যে কেউ স্টুয়ার্ট পুরামের ছেলে মেয়েদের কোনো কাজে নিয়োগ দিচ্ছে না, কারণ তাদের পরিবারের সদস্যদের নামে থানায় নথিভুক্ত করা হয়েছে। তখন নাগেশ্বর রাও বলেন যে এখন থেকে আমাদের নিজেদের কর্মসংস্থান নিজেদেরই তৈরি করতে হবে। তখন একটি মেয়ের ধারণা দেয় আমরা একটি তামাক কারখানা স্থাপন করতে পারি, এতে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং সবার কর্মসংস্থান হয়ে যাবে। সেই জন্য সে চেয়েছিল তারা প্রথমে তামাক কারখানার অনুমোদন করাতে, এবং আমরা জানতে পারি যে নাগি সেই রাতে স্বর্ণ চুরি করতে গিয়েছিল যাতে সেই টাকা দিয়ে বড় একটি কারখানা তৈরি করা যেতে পারে। সে সেই শিশুদের জন্য অনেক সহ্য করেছে, যে কারণে তার প্রেমকে হত্যা করতে হয়েছে। তখন রাজপুত স্যার জিজ্ঞাসা করে যখন সে এত ভালো মানুষ তাহলে 40 জনকে হত্যা করলেনই কেন? তখন গাজ্জালা প্রসাদ বলে নাগি যখন জেলে গিয়েছিল তখন সে ভেবেই নিয়েছিল বাইরে তার বন্ধুরা এবং ছেলেমেয়েদের নিয়ে তামাক কারখানা খুলেই ফেলেছে। কিন্তু একদিন তার বন্ধু এসে তাকে বলে ইয়ালামান্ডা ছেলে মেয়েদের সাথে কি করেছিল। তখন আমরা দেখতে পাই ইয়ালামান্ডা তার ভাই কাশি 4টি ছেলেকে ধরেছিল এবং তাদের সাথে লুকানো স্বর্ণের ঠিকানা জিজ্ঞাসা করছিল। তখন তারা কিছুই বলে না। কাশি তাদের দলের একটি মেয়েকে নিয়ে আসে এবং সবার সামনে জামা কাপড় খুলে ফেলে। মেয়েটি লজ্জায় লাফ দিয়ে নিজে নিজেই আত্মহত্যা করে। এরপর কাশি সেই সমস্ত ছেলেদের উপর অত্যাচার করে এবং তাদের হত্যা করে। অবশেষে একটি ছেলে হাল ছেড়ে দেয় এবং জায়গাটি সম্পর্কে বলে দেয়, কিন্তু তাও তারা তাকে রেহাই দেয়নি। অর্ধমৃত অবস্থায় তাকে আগুনে নিক্ষেপ করে। সত্যতা জানার পর ওই রাতে জেল থেকে পালিয়ে যায় নাগি এবং সেখানে গিয়ে এক নাগারে সেই সব গুন্ডাকে হত্যা করতে শুরু করে। নাগির খুব এতই বেশি ছিল যে তার সামনে কেউই দাঁড়াতে পারেনি এবং সে সরাসরি কাশির গলা থেকে মাথা আলাদা করে দেয়। তারপর ইয়ালামান্দার বুকে কুড়াল দিয়ে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। এবার গল্পে আসে বর্তমানে রাজপুত স্যার জিজ্ঞাসা করেন যে এই কারণে পুলিশ তখন নাগির পেছনে লেগেছে। গাজ্জালা বলে নাগিকে তার বাবার বন্ধুর মেয়ে খুব পছন্দ করে, তাদের দুজনের বিয়েও হয়েছিল। আর সেখানে থাকা অবস্থায় নাগি জানতে পারে ইয়ালামান্দার এখনো বেঁচে আছে এবং প্রতিশোধ নিতে সে সকল স্টুয়ার্ট পুরমের শিক্ষিত ছেলে মেয়েদের মিথ্যা মামলায় জেলে ঢুকাতে শুরু করে যাতে তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তারপর নাগি গ্রামে আসে এবং তাদের গায়ে গান পাউডার ঢেলে দেয় এবং বলে আমার মন চাইছে তোদের এখনই আগুন ধরিয়ে দেয়, কিন্তু সেই দিন তোকে মারবো যেদিন আমি তামাক ফ্যাক্টরি খুলবো। তারপর নাগি চলে যাওয়ার পর ইয়ালামান্ডার এক লোক তাকে বলে সিআই মৌলির সঙ্গে তার 9 চয়েস অঙ্ক আছে। আর আমরা সেদিন সত্য জানতে পারি সেই দিন পতিতার সাথে কি হয়েছিল। সিআই মৌলি পতিতার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তাকে খারাপভাবে মারধর করে। বিপরীতে নাগি এসে তাকে বাঁচায়। কিন্তু আমরা শুরুতে যা দেখেছি সিআই মৌলি তার এফআইআরে তাই লিখেছিল। তারপর গল্প বর্তমানে চলে আসে। একজন কনস্টেবল উপস্থিত হয়ে এসে বলে সিআই মৌলির কাছে নাগির বউয়ের খবর পৌঁছে গেছে, তাই এখানে আসছে। তারপর তারা নাগির বউকে কূপ থেকে বের করে, যে ছিল গর্ভবতী, এবং তারা তাকে অন্য জায়গায় শিফট করতে যাবে। আর তখন সিআই মৌলি সেখানে আসে। তাড়াতাড়ি করে রাজপুত স্যার যখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার পূর্বেই হেমলতা নামে একজন মহিলা আসে, যাকে সবাই আম্মা বলে ডাকে। সে নাগির স্ত্রীকে মুক্ত করে এবং তাকে তার সাথে নিয়ে যায়। তারপর রাজপুত স্যার হেমলতা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর আমরা জানতে পারি যে তিনি একজন সমাজকর্মী, আর গ্রামে যে উন্নতি হয়েছে তা সব তার জন্যই হয়েছে। সে নাগির সাথে দেখা করেছিল। তখন সে নাগিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে গ্রামের সমস্ত সুবিধা নিয়ে আসবে, সাথে সাথে তামাক কারখানাও ওপেন করবে, এবং নাগিও তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই কারখানা খোলার সঙ্গে সঙ্গে নিজেকে পুলিশের হাতে হস্তান্তর করবে। এরপর হেমলতা গ্রামকে বাঁচাতে শুরু করে এবং সিআই মৌলি নাগির লোকদের খুঁজে খুঁজে হত্যা করতে শুরু করে। এখন হেমলতার প্রচেষ্টায় গ্রামে ধীরে ধীরে বিদ্যুৎ ও রাস্তা আসে। এই গল্প শোনার পর রাজপুত স্যার সেখান থেকে চলে যায়। আর এখন নাগির যমজ সন্তান হয়েছে। যখন সে তাদের সাথে দেখা করতে আসে তার স্ত্রী তাকে বলে এখন তামাক কারখানাও খুলবে, যার মানে তুমি জেলে যাবে। কিন্তু নাগেশ্বর রাও তখন বলে কিন্তু এখন নয়। আর তখন তার স্ত্রী জেলে যেতে বলে, অন্যথায় লোকেরা তোমাকে মেরে ফেলবে। তখন টাইগার তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এখন আমরা বস্তিতে পুলিশ এসে দেখি তারা নাগিকে খুঁজতেছিল, কারণ হেমলতা ছিল যে তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং একটি কারখানা নির্মাণের অনুমতি নিয়ে এসেছে। যখন নাগির ওয়াদা পূরণের পালা তখন সে গ্রামে আসেনি। তখন নাগির বউ বলে আমি আপনাকে তার ঠিকানা বলবো, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে যে আপনি তাকে হত্যা করবেন না। ঠিকানা জেনে পুলিশ যেখানে চলে যায়। তখন নাগি তার শেষ বন্ধুর সাথে বনে যাচ্ছিল। তখন পুলিশ সদস্যরা তাদের দিয়ে নাগি ও তার বন্ধুকে আক্রমণ করে এবং সিন গ্রামে চলে যায়। লোকে বলে তাই ভালো, নাগি মারা গেলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এবং গাজ্জালা প্রসাদ সবাইকে বলে হিমলতা একাই নয় চাই, বিদ্যুৎ ও রাস্তায় এনেছেন। তবে নাগি এইসব করেছে। সেই এমন কিছু গেম খেলেছে যার কারণে সরকার তাকে শাস্তি দিতে বিদ্যুৎ সরবরাহ করতে হয়।
অন্ধকারে নাগি আর পালাতে যেন না পারে। সরকার নাগিকে ধরার জন্য রাস্তা তৈরি করতে হয়েছিল। নাগি প্রায়ই বলে, যদি সমস্যার কোনো সমাধান না হয় তাহলে নিজেই সমস্যা হয়ে উঠুন, আর কেউ না কেউ তার সমাধান করেই দেবে। এখানে রাজপুত স্যার আর হিমলতাকে নাগি এখানে এনেছিল, কারণ সে জানতো শুধুমাত্র হিমলতা সরকারি কাজ করতে পারেন। এখানে পুলিশ সদস্যরা এখন নাগিকে গুলি করে, কিন্তু নাগি কোনো মতে বোমা ব্লাস্ট করে পালিয়ে যায়, যার পরে তারা কোনো মতে নাগিকে ধরে ফ্যাক্টরিতে নিয়ে বেঁধে রাখে, যেখানে ইয়েলামান্ডাও ছিল। এখানে ইয়েলামান্ডা এখন নাগিকে বলে ইয়েলামান্ডা তখন নাগিকে বলে, তোর মৃত্যুর পর সেখানে কোনো কারখানায় তৈরি করতে দেব না। সে বলে, মুখ্যমন্ত্রী তোর কারখানা নির্মাণের অনুমতি প্রত্যাখ্যান করেছে। তারপর ইয়ালামান্দাকে কেউ ফোন করে, তাকে বলে, আমরা আপনাকে দল থেকে বহিষ্কার করেছি, অর্থাৎ আপনি আর এমএলএ নন। তারপর নাগি বলে, পিএম ম্যাডাম এসব করেছে এবং এখন এমনকি তার বাবুই কারখানা বন্ধ করতে পারবে না। তখন নাগিয়ে তার হাত খুলে এবং সবাইকে হত্যা করতে শুরু করে, এবং সে সরাসরি হাত গড়া দিয়ে ইয়ালামান্দারের গলা চেপে ধরে এবং তাকে হত্যা করে। এরপর সিআই মৌলি তাকে একটা না অনেক গুলি করে এবং তাকে হত্যা করার পর যখন তাড়াতাড়ি করে চেক করতে নাগির কাছে আসে, তখন নাগি উঠে নিজের বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে, কারণ নাগি সেটা জানতো তারা চলে যাওয়ার পর সিআই মৌলি গ্রামবাসীদের অনেক কষ্ট দিবে। আর এভাবে সমস্ত শত্রুদের হত্যা করার পর টাইগার নাগেশ্বর রাও মারা যান। আর এখানেই গল্পের শেষ।